ওয়েলকাম টু ইমপ্রেসিভ বাংলা। শুক্লা দ্বাদশীর রাত্রি শোভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে সস্প শয্যায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মূক মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চায়, তুমি আমাকে যাইতে দিও না মা। আমার মত দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। স্বাগত জানাচ্ছি বিশ্বখ্যাত কবি, নোবেল পুরস্কার বিজয়ী গীতিকার, লেখক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পে। আজকে উপস্থাপিত হবে গল্পটির সর্বশেষ অষ্টম পর্ব। আজকের এই পাঠের মাধ্যমে আমাদের এই গল্পটির মূল পাঠের আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, সৃজনশীল প্রশ্ন ইত্যাদির স্বাভাবিক পরিসমাপ্তি ঘটবে। পরবর্তী পর্বে আসবে শুধুমাত্র শোভা গল্পের ভেতরকার বিভিন্ন তথ্যকে অবলম্বন করে বহু নির্বাচনী প্রশ্নাবলী। আর আজকের এই সর্বশেষ মূল পাঠের অষ্টম পর্বে যথারীতি থাকছে পাঠ্য বইয়ের মূল পাঠ, আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, জটিল ও কঠিন শব্দাবলীর অর্থ ও টিকা এবং সব শেষে অনুশীলনীর জন্য সৃজনশীল প্রশ্ন। তাহলে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পের শেষ অষ্টম পর্ব। শোভা রবীন্দ্রনাথ ঠাকুর। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে শো, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। আমরা এর আগের সপ্তম পর্বে দেখেছি যে শোভার বিয়ের উপলক্ষে বা বিয়ের প্রসঙ্গ সম্বন্ধ চূড়ান্ত করার জন্য তার পিতা তার মাতাকে নিয়ে কলকাতার যাত্রার চূড়ান্ত প্রস্তুতি সেরেছে এবং তার ভেতর দিয়ে হয়তো এই যে পাড়া প্রতিবেশীর কটূক্তি, কন্যাদায়গ্রস্ত পিতার যে গ্লানিবোধ, তাকে যে সেই বাণীকণ্ঠ শোভার পিতা তাকে একঘরে করার এক ধরনের ফিসফিসানো জনরব সমাজে চালু রয়েছে, তা থেকে উদ্ধার পাওয়ার জন্য এই শোভার বিয়ের কথা পাকাপাকি করার জন্যই সেই কলকাতায় যাওয়ার এই আয়োজন। এই কথা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে যে পাড়া প্রতিবেশীদের মধ্যে খানিকটা প্রচারিত হয়েছে। যেই তথ্যটি জেনে সেই প্রতাপ, যে গোসাই বাড়ির ছোট ছেলেটি, বেকার, অকর্মণ্য বলে যার বদনাম রয়েছে সমাজে, সমাজ সংসার পরিবারের উল্লেখযোগ্য কাজে লাগে না, তার বনে বাজারে ঘুরে বেড়ানো, নদীতে ছিপ ফেলে মাছ ধরার নেশায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা, আর সেখানে যখন শোভা তার পারিবারিক নানা উপেক্ষার শিকার হয়ে কঠিন কথা শুনে মনের দুঃখে মাঝে মধ্যেই সেই নদীর পাড়ের গাছের তলায় কিছুক্ষণের জন্য সে নির্জন অবস্থানে থাকে, আর সেই সুবাদেই তার কাছাকাছি নদীতে ছিপ ফেলে বসে থাকা প্রতাপের সাথে শোভার যে এক ধরনের হৃদ্যতা, এই হৃদ্যতাটা বা এই সম্পর্কটা যে ঠিক কোন ধরনের, এটা লেখক আগের পর্বে ওভাবে পরিষ্কার করে তা প্রকাশ করেননি। উভয়ের মধ্যে ভাব বিনিময় হয়, কিন্তু ঠিক এটা কতটা গভীর বা কিভাবে সেই প্রতাপ শোভাকে ভাবে কিংবা শোভাই কথা এটাকে কিভাবে নেয়, সেটা সম্পূর্ণ পরিস্ফুট নয়। কিছু আলো, কিছু আঁধারির ছায়া ভেতর দিয়ে সেটা এক ধরনের জটিল অস্পষ্টতার মাঝে ঘুরপাক খায়। আর সেই সুবাদেই এই প্রতাপ হেসে হেসে বলল, শোকে কিরে শো, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে।
এখানে আমরা এই সংলাপের ভিতরে যা বুঝতে পারছি যে শোভা তো কথা বলতে পারে না, বুবা নির্বাক। আমরা ইতিমধ্যে একাধিক পর্বে সেই তথ্য জেনেছি। কিন্তু এইখানে এই যে প্রতাপ, শোভার প্রতি ঠিক অনুরাগ বা ভালোবাসা কিংবা আরও গভীর যে পারস্পরিক সম্পর্ক, এইটা ওইভাবে গড়ে ওঠেনি। একটা স্বাভাবিক মনে হয় যে পারস্পরিক ভাব বিনিময়। আর সেই সুবাদেই প্রতাপ তাকে জিজ্ঞেস করছে, আর এই ভাষা, বাক্যের ভেতর দিয়ে, কথার ভেতর দিয়ে প্রকাশ করা যে ভাষা, এটা হয়তো শোভা বুঝতে পারে না, কিন্তু যা তার কাছে জানতে চাচ্ছে মনে হয় সেটা সে অনুমান করতে পারে, উপলব্ধি করতে পারে। এখানে প্রতাপ এক ধরনের দাবি খাটিয়েই বলছে যে তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। মানে এর দিন বড় তার বিয়ে হয়নি, লোকসমাজে এটা নিয়ে বহু নিন্দাবাদ। আর এখন বিয়ের সম্বন্ধ হয়েছে, সেখানে চূড়ান্ত পর্বে যাচ্ছে। এখানে বলছে যে সেই গ্রামীণ আবহে, গ্রামীণ সামাজিকতার ভিত্তিতে প্রতাপ যে শোভার সাথে স্বাভাবিক ভাব বিনিময় ইতিপূর্বে হয়ে থাকতো, তার ভিত্তিতেই দাবি খাটিয়ে বলছে, দেখিস আমাদের ভুলে যাস নে। আসলে প্রতাপের আর শোভার সম্পর্ক এতদূর পর্যন্তই। এর চাইতে খুব বেশি নিবিড়তা কিংবা গভীরতা আমরা গল্পের মাঝে দেখতে পাই না, এমনকি এখনকার দৃশ্যপটেও তা দেখা যায় না। বরং এক ধরনের নিস্পৃহতা কাজ করে, সাধারণ একটা মানে পারস্পরিক পরিচয় বা ঘনিষ্ঠতা, এর বেশি কিছু না। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। এদিকে আসলে প্রতাপ ছিল খানিকটা বাউন্ডেলে স্বভাবের, যার ঘর সংসার পারিবারিক দায় দায়িত্ব পালনের মতো যোগ্যতা কিংবা ইচ্ছা আগ্রহ তেমন তার পাওয়া যায়নি। লেখক যা বলেছেন এই গল্পের আলোকে সেটা দেখা যায় না, বরং দেখা যায় এক ধরনের ঔদাসীন্য সংসারের প্রতি কিংবা কোনো পারিবারিক দায় দায়িত্ব পালনের প্রতি। তো এই জন্যই ছোট্ট দুটো কথা এখানে শোভাকে বলে প্রতাপ আবার তার সেই মাছ ধরার যে বড়শি, সেটার দিকেই তার মনোযোগ নিবিষ্ট হলো। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়। প্রতাপ শোভাকে তার সম্বন্ধ বিষয়ে কথা বলছে, এক ধরনের দাবিও বলছে যাতে তাকে ভুলে না যায়। এই যে সে বলছে, এর ভিতরতে কিছু একটা অনুমান করে নেয় সেই নির্বাক বা ভাষাহীন শোভা, যে কারণে এখন লেখক উদাহরণ দিয়েছেন মর্মবিদ্ধ হরিণী। মর্ম মানে যার হৃৎপিণ্ড ভেদ করেছে, মানে হরিণ, বনের হরিণী যথেষ্ট চঞ্চল প্রকৃতির একটা প্রাণী, খুবই কোমল স্বভাবের, টানা টানা চোখ থাকে যা সহজেই মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে পারে। তো এখানে বলছে যে তীরবিদ্ধ, যার হৃৎপিণ্ড ভেদ করেছে, ভেদ মানে শিকারী, শিকারীর তীর যেমন ছুটন্ত হরিণীকে বিদ্ধ করে, আর সে ছটফটাতে থাকে যে অন্তিম ক্ষণের জন্য যেভাবে খুব অসহায়ভাবে কষ্টে ভেতরে গ্লানির বোধে তাকায় শিকারীর নিষ্ঠুরতার দিকে, ঠিক একই রকমভাবে নীরবে বলিতে থাকে। এখানে যেন এটা লেখকের ভাষ্য, সেখানে শোভার যে এই মুহূর্তে প্রতাপের কথার প্রসঙ্গে যে উপলব্ধি সেই শোভার, সেই ভাষাহীন বুবা মেয়েটির যে ভাবাবেগময় চাউনি, সেটার ভেতর দিয়ে লেখক প্রকাশ করেছেন সেই তীরবিদ্ধ হরিণীর মানসিকতার মতো, যেভাবে অসহায়ভাবে তার অন্তিমক্ষণ স্মরণ করতে থাকে, ঠিক সেই ধরনের একটা আঙ্গিক বা চেহারার মধ্যে ভাবালতা তৈরি হয়। আর এর ভিতর দিয়েই যেন সে বলতে চায়। আসলে শোভা তো কথা বলতে পারে না, আমরা জানি, অনেকবার জেনেছি। তো তার চোখে মুখে চেহারায় এক ধরনের ভাষা যেন খেলা করে সেই প্রতাপের জিজ্ঞাসার ভেতর দিয়ে, তার জবাব হয়ে যেন সে বলতে চায়, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম, মানে যে আমি কি দোষ করেছিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতাপ সেই শোভার প্রতি ওই ধরনের ঘনিষ্ঠ কিংবা এক ধরনের রোমান্টিকতা কিংবা প্রেম ভালোবাসার মতো কোনো আবেগ কাজ করে না। কিন্তু মনে হয় এই শোভা কিছুটা প্রশ্রয় পেয়ে এসেছিল সেই প্রতাপের একটু একটু কথাতে। সে বুঝতে পারছিল হয়তো, বা নিজের মতো করে একতরফা সে ধরে নিয়েছিল প্রতাপ বোধ হয় তার প্রতি দুর্বল, তার প্রতি আকৃষ্ট হয়েছে। এই জন্য এটা লেখক
যেহেতু এই পুরো গল্পটাই নিজে তৈরি করেছেন, তার কাহিনী নির্মাণ করেছেন, দৃশ্যপট অঙ্কন করেছেন, বিভিন্ন চরিত্র দিয়ে এই গল্পের গাঁথুনি মজবুত করার চেষ্টা করেছেন, কাজেই লেখকই সেই বুবা মেয়েটির ভাষা হয়ে এখানে কথা বলছেন, তার কলম কথা বলছে, সেই বুবার ভাব প্রকাশক হিসাবে শব্দ এবং বাক্যের বিন্যাসে লেখক এখানে রূপ দিয়েছেন নির্বাক মেয়েটির মনোবেদনা, যা প্রতাপের কাছে হয়তো একটু বেশি কিছু চাচ্ছিল। অর্থাৎ প্রতাপ শোভাকে বিয়ে করবে কিংবা তার দায়িত্ব নেবে, তাহলে তো গ্রামেই থেকে যেতে পারত। এই ধরনের ভাবাবেগ শোভার ভিতরে কাজ করছে। শোভা বলতে না পারলেও লেখক শোভার হয়ে সেটা এখানে প্রকাশ করে দিয়েছেন। শোভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল, অর্থাৎ সেই যে তীর মারা, এইখানে কিসের? এক ধরনের আবেগের তীর। শিকারী যেমন ছুটে বেড়ানো হরিণীকে তীর দিয়ে বিদ্ধ করে শিকার করে, আর অসহায়ত্ব নিয়ে এসে ছটফট করতে থাকে, সেই শোভাও তেমনি মনে হচ্ছে যে এক ধরনের গ্লানি বা এই প্রতাপের যে উপেক্ষা, সেটা তার দিকে এরকমেরই ছটফটানোর বিষয় হয়ে উঠেছে। সেদিন গাছের তলায় আর বসিল না। বোঝে গেছে শোভা যে খামাখাই এই ছন্ন ছাড়া প্রতাপের দিকে টান, এটা সে বুঝিয়ে দিল যে আর বসলো না সেখানে। সে যে তাকে জিজ্ঞেস করছে, আর প্রতাপের কোনো টান বা সেই কলকাতা যাত্রাকে ফেরাবার তার মধ্যে কোনো গরজই নেই, এটা শোভা বুঝতে পেরেছে। তার উপলব্ধিতে এসেছে বলেই অন্যদিন গাছের তলায় বসে দীর্ঘক্ষণ সেই প্রতাপের মাছ ধরার দৃশ্য দেখতে এবং খানিকটা ভাব বিনিময় হয়ে থাকে ইশারায় কিংবা প্রতাপের কথা বলার ভেতর দিয়ে। আজকে আর বসলো না, সেখানে গাছের তলায় না বসে চলে গেল। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। শোভার পিতা বাণীকণ্ঠ তামাক খাচ্ছিলেন। শোভা তাহার পায়ের কাছে বসিয়া মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। যখন তার পিতা তামাক খাচ্ছিল তখন শোভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদছে। এটার কারণও আছে যে আমরা এর আগেই জেনেছি যে শোভাকে পরিবারের মধ্যে একমাত্র ভালোবাসত তার পিতা। এই যে বুবা মেয়েটির বেদনা, গ্লানিবোধ, কষ্টের কথাটা তার পিতাই উপলব্ধি করতে পারতো, আর দরদ দিয়ে মেয়ের দুঃখ কষ্ট দূর করার জন্য তাকে ভালোবাসত। এইটা শোভা ভালোভাবেই বুঝেছে। একদিকে মায়ের উপেক্ষা সে পেয়েছে, অন্যদিকে বাবার আদর পেয়েছে। এই কারণেই সেই বাবার পায়ের কাছে বসে সে কাঁদতে শুরু করছে। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। শোভা কাঁদতে থাকলো, অর্থাৎ বোঝাতে চাচ্ছে সে তার নির্বাক ভাষা দিয়ে, সে তো কথা বলতে পারে না, সে কি প্রতিবাদই বা করবে। সে পারিবারিকভাবে, বিশেষত হিন্দু সমাজে যে ধরনের এই যে অপয়া অলক্ষী হয়ে যায় দীর্ঘ বয়স হয়ে গেলে, এটা সহজে সমাজ সংস্কারবশত গ্রহণ করে নিত না, সোজাভাবে এটাকে নিতে চাইতো না, বরং এটার জন্য অপবাদ দিত অপয়া অলক্ষী হিসাবে, এবং সেই সংসার সেই পরিবারের কর্তাকে একঘরে করার মতো এই বাজে নেতিবাচক চিন্তা চেতনা সমাজের অনেকের ভিতরে কাজ করত। তো এই যে শোভা কাঁদতে থাকলো, অর্থাৎ বোঝাতে চাচ্ছে শোভা যে কেন আমাকে সেখানে এই কলকাতায় নিয়ে যেত, দূরে কেন আমাকে বিয়ে শাদী দিতে হবে। অর্থাৎ তাকে সেই সংশয় সন্দেহ কাজ করবে যে নতুন ঘর নতুন ব্যক্তি কি তাকে সেভাবে বুঝতে পারবে, তার কষ্টগুলো কি সে দূর করতে পারবে কিংবা তাকে বুঝবে, সে ধরনের সংশয়ও তার ভেতরে কাজ করছে। এই জন্যই সে নীরবে শুধু অশ্রুপাত করতে থাকলো তার পিতার পায়ের কাছে বসে। আর সেই মমত্বে সেই অসহায় মেয়েটি, বাক প্রতিবন্ধী মেয়েটির যে কষ্ট, গ্লানিবোধের প্রতি তার চোখের জল স্নেহপ্রবণ পিতাকেও অনেকটাই কাতর বানিয়ে ফেলল। কিন্তু পিতা কোনো সান্ত্বনা দিতে পারল না, বরং কী করলো, শুষ্ক কপুলে, এখানে কপুল লক্ষ্য করো যে কপুল শব্দের অর্থ হচ্ছে গাল, এটা কপাল নয়, কপাল বলে ভুল করার কোনো কারণ নেই। শুকনো গালের উপর দিয়ে তার চোখের জল, অর্থাৎ শোভার পিতার চোখের জল মমত্বে এবং
সন্তান বাৎসল্যে টসটস করে পড়ছিল, সেখানে তার এক ধরনের কষ্ট। কষ্ট হচ্ছে একদিকে মেয়েটি বোবা, আর চিরকালই একমাত্র তিনি ছাড়া অন্যদের তাচ্ছিল্যেরই শিকার হয়েছে। সেই মেয়েটিকে দূরে ঠেলে দিতে হবে, সমাজের রক্তচক্ষুকে কিংবা সমাজ বাস্তবতাকে উপেক্ষা করে চলা তার পক্ষে সম্ভব নয় বলেই। আর এই যে অসহায়ত্ব পিতার যে আবেগ, সেই অসহায় মেয়েটির আবেগের সাথে মিলেমিশে তার ভেতর এক ধরনের কষ্ট প্রকাশ হতে শুরু করলো, যেটা পিতা বাণীকণ্ঠের চোখ থেকে পড়ে শুকনো গাল বেয়ে নিচের দিকে পড়ছে। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। আমরা গল্পের প্রায় শেষ প্রান্তের দিকেই চলে আসছি। শেষ অনুচ্ছেদের আগের অনুচ্ছেদটিতে লেখক বলছেন, কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে, সমস্ত প্রস্তুতি শেষ, এখন আগামীকাল কলকাতায় যাওয়া হবে। এটা তারিখ ঠিক করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে কলকাতা যাত্রার দিন। শোভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। শোভাকে হয়তো জানানো হয়েছে যে আগামীকালকে সে কলকাতায় যাবে পিতামাতার সাথে। এটা এখন সে নিশ্চিত যে এই পরিবারে আর থাকা যাচ্ছে না, তাকে চলে যেতে হবে সেই কলকাতার জীবনে। সে কিছু একটা তো অনুমান করেছেই যে তাকে বিদায় করার হয়তো আয়োজন চলছে। পিতামাতা কিছু না বললেও এইটুকু উপলব্ধি করার মতো বুদ্ধিমত্তা তার হয়তো আছে। এই জন্য সে কী করলো, এখান থেকে বিদায় নিয়ে যেতে হবে চিরপরিচিত পিতৃগৃহ। কাজে তার যে সবচেয়ে প্রিয় বন্ধু, যে বাল্যসখী, ছোটোর থেকে যাদের সান্নিধ্যে সে বড় হয়েছে, যাদেরকে যত্নাত্তি করেছে, সেই গোয়াল ঘরের দুটো গাভী, যেটা আমরা এর আগেও জেনেছি, সর্বস্বীয় পাঙ্গলি নামের গাভী, যাদেরকে শোভা অত্যন্ত আদর ভরে লালন পালন করত, কখনো শাসন করত, কখনো গলা জড়িয়ে ধরে হাত বুলিয়ে দিত ইত্যাদি। তাহাদেরকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। তাদেরকে নিজের হাতে খাওয়ালো এবং গলা জড়িয়ে ধরে সেই চোখে চোখে তাকিয়ে যতটা সম্ভব তাদের প্রতি কী করলো, দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্রু জল পড়িতে লাগিল। নেত্রপল্লব, নেত্র মানে হলে চোখ, পল্লব মানে পাতা, অর্থাৎ দুই চোখের পাতা থেকে টপ টপ করে সেই অশ্রুজল নীরবে পড়তে শুরু করলো শোভার। আসলে তার তো প্রিয় বন্ধু থাকতে ওই দুটো গাভীই ছিল, যেই গাভীদেরকে সে এখন ফেলে রেখে যেতে হবে সেই দূর প্রবাসে কলকাতায়। কাজেই সেই যে তাদের ছেড়ে যেতে হবে, এই বিয়োগ বেদনার জন্য তার চোখের পাতা থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। আমরা এর আগে জেনেছিলাম যে পূর্ণিমা রাত্রি, যখন চাঁদের পূর্ণরূপ আলো বিকশিত হয়, আর এখানে সেটাকে অন্য শব্দ দিয়ে প্রকাশ করা হচ্ছে শুক্লা। আমরা এর আগেও বলেছিলাম যে চাঁদের যে আলো, সেই আলোর ভিত্তিতে এটাকে সময়কালকে দুভাগে ভাগ করা হয়। একটা বলা হয় 15 দিন থাকে জ্যোৎস্না আলো থাকে, আর 15 দিন অন্ধকারে ডুবে থাকে। তো যেই অংশটা আলো থাকে সেটাকে বলা হয় শুক্লপক্ষ, আর যেইটুকু অন্ধকার থাকে সেই সময়কালটাকে বলা হয় কৃষ্ণপক্ষ। তো লেখক এখানে বলছেন শুক্লা দ্বাদশীর রাত্রি, মানে যখন শুক্লপক্ষ অর্থাৎ জ্যোৎস্না, সেই 15 দিনের 12 দিন, আর এই সময় চাঁদ পূর্ণত্বে পৌঁছায়। সেই পূর্ণিমার পর্বটাই এই দ্বাদশীর দিকে দেখা দেয় সাধারণত। এই কারণেই লেখক এটা বলছেন যে আকাশে পূর্ণরূপ চাঁদ তার রূপালী জ্যোৎস্না বিলিয়ে দিচ্ছে, সারা পৃথিবী স্নাত হয়ে উঠছে শ্বেত আলোতে। আলোকোজ্জ্বল রাত্রি। শোভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে সস্প শয্যায় লুটাইয়া পড়িল। শোভা তার শয়নগৃহ থেকে কি হলো, বের করলো সেই জ্যোৎস্না রাত্রিতে, পূর্ণিমার রাতে। আর চিরপরিচিত, যেহেতু বাড়ির পাশ ঘেঁষেই বয়ে গেছে নদী, সেই নদীর তীরে গেল সে, তার আরেক প্রিয় জায়গা নদীর তীর, সেখানে গেল সস্প শয্যায় লুটাইয়া পড়িল। সস্প শয্যা, সস্প শব্দের অর্থ হলো তৃণ বা ঘাস। তো ঘাসের বিছানা, যেটা নদীর পাড় জুড়ে ঘাস থাকে, সেখানে সে কী করলো, লুটাইয়া পড়লো, সেখানে গড়াগড়ি দিতে থাকলো নির্জনে, নীরবে, একাকী। যেন ধরণীকে, এই ধরণী বলতে পৃথিবী, যেন এই পৃথিবীকে, এই প্রকাণ্ড মূক মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, এই যে সে তার প্রিয় শোভার প্রিয় স্থান
নদীর তীরের গাছপালা, নদী জল, আকাশ, প্রকৃতি চতুষ্পার্শ্বের এই সব শোভিত যে পৃথিবী, বিশাল পৃথিবী মুক ও মানবতাকে, মুক মানে ভাষাহীন যে মানবতা বা মনুষ্যত্ব কিংবা মানবিক বা মানুষের যে উপলব্ধি, সেটা যেন গোটাটাকেই সে দুই বাহুতে ধরে বলতে চায়। লেখক এখানে শোভার মনোবেদনা কিংবা মানসিক অবস্থাটা তুলে ধরতে চেয়েছেন যে এই গোটা নির্বাক মানবতাটাকে বা গোটা বিশ্বটাকেই, ওই যে যেন বলছে যেন ধরে নাকি যেন গোটা বিশ্বটাকেই সে বলতে চায় দুই বাহুতে জড়িয়ে ধরে। এটা হলো মমত্ব, স্নেহবোধ, যেটা ছোটোবেলা থেকে যেই জায়গায় সে বড় হয়েছে, যেই বাড়ির পাশের নদীর জল তরঙ্গ, নদী পাড়ের গাছ, নদীর পাড়ের তৃণ, সেই তৃণ বা ঘাসের উপরে গড়াগড়ি দিতে দিতে সে যেন ওই কথাই বলতে চায়, তুমি আমাকে যাইতে দিও না মা, যে হে পৃথিবী, মা পৃথিবী, হে আমার মাতৃভূমি, হে আমার মাটি, হে আমার নদী, তুমি আমাকে যেতে দিও না। আমাকে সেই যে দূরে নিয়ে যেতে চাচ্ছে, দূরে কোথাও আমাকে দিয়ে দেবে অন্যের বাড়িতে, সেটা তুমি যেতে দিও না আমাকে। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, যে আমি যেমন করে তোমাকে, তোমার ঘাস, প্রকৃতি, এই পৃথিবী সবগুলোকে আমি ধরে রাখতে চাই, তুমিও আমাকে এমন করেই জড়িয়ে ধরো, আমাকে যেতে দিও না দূরে। আসলে এই গল্পের ভেতর দিয়ে এক নির্বাক তথা বাক প্রতিবন্ধী এক কিশোরী, পরে তার প্রথম যৌবনের যে বালিকা, তার যে ভেতরগত ভাঙচুর, তার যে আবেগের দ্বিধাদ্বন্দ্ব, তার যে একাকিত্ব, তার যে গ্লানিভূত সে নিঃসঙ্গতা, এই যে মানুষের জীবনের যে কত বৈচিত্র্য, মানুষ যে কত রকমের ভাগ্য আর দুর্ভাগ্য নিয়ে জন্ম নেয় আবার বড় হয়ে ওঠে, যার একটা অন্যতম উদাহরণ এই শোভাসিনী তথা শোভা। লেখক অত্যন্ত দরদ দিয়ে মানবিক সে বোধ, উপলব্ধি, নির্বাক এক বালিকা, সেই বাক প্রতিবন্ধী তথা বোবা মেয়েটির ভেতরগত যে সংকট, তার ভাষাহীনতার যে কষ্ট, যে সমাজের 8-10টা মানুষের মতো তা সে নয়, চমৎকার দরদ দিয়ে মানবিক উপলব্ধি দিয়ে লেখক নির্মাণ করেছেন এই চরিত্র, এই শোভা গল্পের কেন্দ্রীয় চরিত্র। আর এর ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পনৈপুণ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা শোভা গল্পের 8ম পর্ব নিয়ে আলোচনা করেছি। মূল পাঠের আজকের এই শেষ পর্ব যদি মনোযোগ দিয়ে দেখে থাকো, আশা করি তোমাদের খুব ভালোভাবে হৃদয়ঙ্গম হয়েছে, উপলব্ধি হয়েছে। আর আমাদের ধারাবাহিক আলোচনায় শোভা গল্পটির ভেতরগত বিষয়াদি, এর বিষয়বস্তু, ভাবময়তা, চরিত্রাবলী, দৃশ্যপট, জটিল কঠিন শব্দাবলীর অর্থ উটিকা, যার অনেকগুলোরই অর্থ মূল বইয়ের শব্দার্থ অংশে নেই, সেগুলো আমরা নানা সূত্র ব্যবহার করে আমাদের পাঠগুলোতে উপস্থাপন করেছি। আশা করি সবগুলোই মনোযোগ দিয়ে দেখেছ এবং ইতিমধ্যেই শেখাও হয়েছে অনেক। আজকে আমরা সর্বশেষ পর্বের কিছু জটিল কঠিন শব্দের অর্থ ও টিকা এখানে উপস্থাপন করছি তোমাদের চর্চা করার জন্য। অপরাহ্ন, দুপুরের পর, মর্মবিদ্ধ হরিণী, হৃদপিণ্ডে শিকারীর তীরবিদ্ধ হরিণী, ব্যাধ শিকারী, শুষ্ক শক্নু, কপুল গাল, স্বহস্তে নিজের হাতে, নেত্রপল্লব চোখের পাতা, শুক্লা দ্বাদশী চাঁদের দ্বিতীয় দিন, শস্প কচি ঘাস, শস্প শয্যা কচি ঘাসের বিছানা, ধরুণী পৃথিবী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের শোভা গল্পের এই আলোচনায় তোমাদের যথেষ্ট ধারণা হওয়ার কথা, আশা করি তা হয়েছে এবং উপভোগ্য হয়েছে আজকের পাঠ। ভালোভাবে যদি বোঝে থাকো, তোমাদের এই উপলব্ধি হয়ে থাকে আজকের বিষয়বস্তু কী ছিল সে ব্যাপারে যদি সুস্পষ্ট ধারণা ইতিমধ্যেই হয়ে থাকার কথা, আশা করি তা হয়েছেও। আর তা হয়ে থাকলে আজকে তোমাদের অনুশীলনের জন্য একটি সৃজনশীল প্রশ্ন এখানে উপস্থাপন করছি।
আশা করি তা চর্চা করবে এবং এই উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করবে। উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। অনিতা দে নামক মেয়েটি বাবা মায়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখতে সুশ্রী না হওয়ার কারণে বিয়ে হচ্ছে না। মেয়ে আয় বড় হওয়ার কারণে সমাজের মাথারা অনিতার পরিবারকে একঘরে করার হুমকি দিচ্ছে। ক, বাণীকণ্ঠের অবস্থা কেমন? খ, তার শত্রু ছিল কেন? গ, উদ্দীপকের সাথে শোভা গল্পের কোন ধরনের সাদৃশ্য রয়েছে? ঘ, বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল কেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পর্বের প্রায় শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। তোমরা যারা এই পাঠটি আজকে নতুন দেখছো এবং ভালো লেগেছে, তারা অতি অবশ্যই আমাদের ইমপ্রেসিভ বাংলা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবে। তাহলেই নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান তাৎক্ষণিকভাবে পেয়ে যাবে। আজকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।